রাত হয়ে গেল, বাবা তো এখনো বাড়িতে ফিরলো না। চুপ কর তো, সে কখন থেকে শুধু একই কথা। একদিকে লোকটা বাড়ি আসছে না সেই চিন্তে আমার মাথা কাজ করছে না, আর তোরই বক বক। আমি তো ভালোর জন্যই বলছি, বাবা তো কখনো তো রাত করে না। তার উপর বাইরে যে বৃষ্টি হচ্ছে, ঘরে চাল দিয়েও তো পানি পড়ছে। মালা আর তার মেয়ে রুহি যখন এসব বলছিল, তখনই মালার স্বামী কবির সেখানে এলো। কিরে মা, এখনো ঘুমোসনি? তুমি এসেছো? এত রাত হলো যে? কি করব বলো, বৃষ্টির জন্য সারাদিন তো কোনো কাজ পাইনি। মোড়ল মশাইয়ের বাড়িতে আজ বিকেলে বৃষ্টির বনভোজন, তাই তো ওখানে ডেকেছিল কাজের জন্য। ওখানেই ছিলাম এতক্ষণ। বনভোজন? তাহলে তো অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ মা, বড়লোকের ব্যাপারই আলাদা। বৃষ্টি হলে এদের আনন্দ বেড়ে যায়, আর আমাদের মতো গরিবের বৃষ্টি এলেই বেঁচে থাকা দায় হয়ে যায়। তুমি তো একদম ভিজে গেছো, তাড়াতাড়ি ভেতরে এসো। এই রুহি, যা বাবার জন্য গামছাটা নিয়ে আয়। কবে যে এই বৃষ্টি দূর হবে, তারপর শান্তি। বললে মোড়ল মশাই বাড়িতে ডেকেছিল, পয়সা টয়সা কিছু দিল? আর পয়সা? ওনারা তো এখন বৃষ্টি নিয়ে আনন্দ করায় ব্যস্ত। আমাদের মতো গরিবের কথা ভাবার সময় কি আছে ওনাদের? তাই বলে পয়সা ছাড়াই বৃষ্টিতে না খাইয়ে তোমাকে দিয়ে এত কাজ করিয়ে নিল? বাদ দাও তো, দেখি কাল সকালে যাব একবার, যদি পয়সা দেয়। আচ্ছা, এখন আর ওসব ভাবতে হবে না। তুমি বরং রুহির ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। আমাদের ঘরে তো থাকার জো নেই, চাল ফুটো হয়ে পানি পড়ছে। কপালে যাদের ফুটো, তাদের আর চাল ফুটো হয়ে কি হবে? যাও, আমার জন্য ভাত নিয়ে এসো। আজও কচু শাক? রোজ রোজ কচু শাক খেতে কার ভালো লাগে মা? যা দিয়েছি তাই মুখ বুজে খা। মোটে মা রাধে না তক্ত আর পান্তা। ওভাবে কেন বলছো মা? তা কি করব শুনি? এমন ভাবে বলছিস যেন তোর বাবা কোনো জমিদার। একে তো বাবার কাজ নেই, আর এদিকে মেয়ের আবদার যেন লেগেই আছে। ওকে বকছো কেন? সবই আমার পুরা কপাল। কোথায় ভেবেছিলাম এবার বর্ষার আগে ঘরটা ঠিক করাবো, মাঠে কাজ করে কিছু টাকা গোছাবো। কিছুই হলো না। বুঝলে বউ, গরিবের স্বপ্ন দেখাটাই পাপ। কাঁদছো কেন? দেখো সব ঠিক হয়ে যাবে। না বউ, এসব আর কখনো ঠিক হবে না। গরিবের কপাল কখনো ঠিক হয় না। দেখি কাল সকালে মোড়ল সাহেবের কাছে গিয়ে যদি কিছু পয়সা পাই। তুমি কষ্ট পেও না বাবা, আমি কচু শাক দিয়ে ভাত খাচ্ছি। লক্ষ্মী মা আমার। দাঁড়া মা, যদি কাল কিছু টাকা পাই তাহলে তোর জন্য বাজার থেকে মাছ কিনে আনবো। আজকের মতো একটু কষ্ট করে খেয়ে নে। কবির খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই ঘুমিয়ে পড়লো। এখনো শুয়ে আছো যে? ওঠো। তুমি না বললে আজ সকালে মোড়ল মশাইয়ের বাড়ি যাবে? না বউ, আজ আর আমার বিছানা থেকে ওঠার শক্তি নেই। মনে হয় জ্বর এসেছে। জ্বর? কোথায় দেখি। এ কি, তোমার কপাল তো জ্বরে পুড়ে যাচ্ছে। কাল রাতে বৃষ্টিতে ভেজার ফল। ফল আর কোথায় পেলাম বলো? কাজ করিয়ে মোড়ল মশাই তো কোনো টাকাই দিল না। তুমি চিন্তা করো না, আমি বরং কবিরাজকে একবার বাড়িতে নিয়ে আসি। আরে না, কাউকে লাগবে না। গরিবের জ্বর এমনিতেই সেরে যায়, কারণ ওষুধ কেনার পয়সা তাদের থাকে না। সবকিছুতে তোমার ফাজলামো। আচ্ছা, যাচ্ছি না, তবে আজ তুমি কোথাও যাবে না। আমি বরং একবার মোড়ল মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। মালা ছাতা মাথায় দিয়ে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে ছুটলো। আরে, কে তুমি? এই বৃষ্টিতে আমার বাড়িতে এসেছো? দেখো বাপু, বনভোজন কালকেই শেষ হয়ে গেছে। আজ আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না। না না মোড়ল মশাই, আমি কাজ চাইতে আসিনি। আসলে আমার স্বামী কবির কালকে এখানে কাজ করতে এসেছিল, তবে পয়সা পাইনি। ও আচ্ছা, তুমি তাহলে কবিরের বউ? আগে বলবে না? দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই নাও, ও যা কাজ করেছে তার হাজিরা। যদিও এতটা না, তবুও তুমি যখন বাড়ির বয়ে টাকা চাইতে এসেছো, তাই তোমাকে এটাই দিলাম। এ কি মোড়ল মশাই, এ তো মাত্র 50 টাকা। আমার স্বামী তো বললো সে যা কাজ করেছে তার হাজিরা কম হলেও 300 টাকা।
তাই নাকি? হাতির 5 পা দেখেছো মনে হয়। এই নাও, আরো 50 টাকা দিলাম। এবার এখান থেকে দূর হও দেখে, যত সব উটকো ঝামেলা। মোড়ল মালার মুখের উপর দরজা বন্ধ করে দিল। মালাও মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। আজ গরিব বলে মানুষ আমাদেরকে এভাবে ঠকাচ্ছে, কিন্তু ঘরে তো চালও নেই। এই টাকা দিয়ে চাল হলেও বাজার তো কিছুই হবে না। মালা বাজারে গেল চাল কিনতে। তখনই তার চোখ গিয়ে পড়লো বাজারে শাক বিক্রি করতে থাকা এক মহিলার দিকে। একজন মহিলা বাজারে বসে শাক বেচছি। আমাদের বাড়ির আশেপাশেও তো কম শাক নেই। আমিও যদি শাক তুলে বাজারে বিক্রি করি। এই যে চাল নেবে বললে, এই নাও তোমার চাল। ও, ভুলে গিয়েছিলাম, দিন। মালা চাল কিনে বাড়ি ফিরে গেল। আর সবটা কবিরকে খুলে বলল। কিন্তু এই বৃষ্টিতে চারপাশে তো সাপের কমতি নেই, এর মধ্যে তুমি শাক তুলতে যাবে? এভাবে ভাবছো কেন? আমি তো বাড়ির জন্য শাক তুলি, তখন না হয় একটু বেশি করেই তুলবো। এতে যদি কিছু টাকা আসে হাতে, ক্ষতি কি? হ্যাঁ বাবা, মা তো ঠিক কথাই বলেছি। মা, আমিও যাবো তোমার সাথে শাক তুলতে। সত্যি বাপু, তোমাদের মা মেয়েকে নিয়ে একদম পারি না। বেশ, যা ইচ্ছে তাই করো। আজ তোমার শরীরটা কেমন? কালকের চেয়ে ভালো। দেখি আজ একবার মাঠে গিয়ে ঘুরে আসি, যদি কোনো কাজ পাই। না না, এই বৃষ্টিতে তোমাকে আর কোথাও বাইরে যেতে হবে না। জ্বরটা তো সবেমাত্র কমলো, এখন বাইরে গেলে আবারও জ্বর আসবে। তাই বলে কতদিন আর এভাবে ঘরে শুয়ে বসে থাকবো? এমন করলে পেট চলবে কি করে? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। কালকে তো বললাম আজ থেকে আমি শাক তুলে বাজারে বিক্রি করব। ওতে আর ক টাকাই বা আসবে? কিছু তো আসবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো। এবার খেয়ে নাও দেখি। সব কাজ ছেড়ে আমি যাব শাক তুলতে। ওই তো, ওখানে অনেকগুলো কচু শাক আছে। আমি বরং ওখান থেকে শাক তুলে আনি। মালা অনেকটা শাক তুলে বাজারের দিকে রওনা হলো। কিন্তু সারাদিন কেটে গেলেও তার একটা শাকও বিক্রি হলো না। সে কখন থেকে শাক নিয়ে বসে আছি, অথচ একটা শাকও বিক্রি হলো না। এই শূন্য হাতে আমি কি করে বাড়ি ফিরবো? মালা যখন এসব ভেবে মন খারাপ করছিল, তখনই তার প্রতিবেশী মকবুল সেখানে এলো। এ কি মালা ভাবি, আপনি এখানে? হ্যাঁ ভাই, আসলে বৃষ্টি হওয়ার পর আপনার ভাই তো কাজে যেতে পারেনি, তাই আমি ভাবলাম বাজারে এসে শাক বেচে যদি কিছু টাকা পাওয়া যায়। তা আপনি যাই বলেন ভাবি, এটা ভাই খুব অন্যায় করেছে। যতই হোক আপনাকে বাজারে পাঠাবে, তাও আবার সামান্য এই শাক পাতা বেচতে। কেন ভাই, শাক বেচা কি কোনো পাপ? আমি যাই বেচি না কেন, সৎভাবে উপার্জন করছি, এটাই আমার জন্য অনেক। যাক বাবা, আমি আবার কি বললাম, বুঝেছি। এখন ভালো কথার ভাত নেই। এবার আমি কি করব? অভাব তো আমাদের সংসারে আগেই ছিল, কিন্তু এই বৃষ্টি এসে আমাদের জীবন তো ধ্বংস করে দিল। ভেবেছিলাম শাক বেচে যদি কিছু টাকা পাই, কিন্তু তাতেও তো কিছু হলো না। তাহলে কি সত্যি সৎভাবে বেঁচে থাকার কোনো উপায় নেই? মালা এসব ভেবে যখন মন খারাপ করছিল, তখনই এক বুড়িমা সেখানে এলো। এই যে মা, তোমার শাক কত করে? বেশি না বুড়িমা, 10 টাকা আটি। কিন্তু মা, আমার কাছে যে ভাঙা মাটির হাঁড়িটা ছাড়া আর কিচ্ছু নেই। ঘরের নাতনি বায়না করেছে আজ কচু শাক দিয়েই ভাত খাবে, এত খোঁজে তোমার কাছে এলাম। বেশ বুড়িমা, আপনি এই শাকগুলো নিয়ে যান, এর বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না। না না মা, তাই আবার হয় নাকি? তুমি কত কষ্ট করে শাক বেচতে এসেছো। নাও মা, তুমি বরং আমার এই ভাঙা মাটির হাঁড়িটা রাখো। না না বুড়িমা, আমার কিচ্ছু লাগবে না। তাছাড়া এই ভাঙা হাঁড়ি দিয়ে আমি কি করব? এটা তো কোনো কাজেরই না। এভাবে বলো না মা, কেউ জানে না কোনটা কাজের আর কোনটা কাজের না। আমি তোমায় ভালোবেসে এটা দিচ্ছি, কে বলতে পারে হয়তো এই ভাঙা হাঁড়ি তোমার সব কষ্ট দূর করে দেবে। এটা বাড়িতে নিয়ে যাও। বেশ বুড়িমা, আপনি যখন এত করে বলছেন, আমি এই হাঁড়িটা বাড়িতে নিয়ে যাব। আপনি এই শাকগুলো রাখুন।
আরে বুড়িমা কোথায় গেল? যাই হোক, শাক তো আর বেচা হলো না। এবার আমিও বরং বাড়ির দিকে রওনা হই। মা, তুমি চলে এসেছো? সব শাক বিক্রি হয়ে গেছে? না মা, কোনো শাকই বিক্রি হয়নি। এই জন্যই বলেছিলাম তোমাকে যেতে হবে না, শুনলে না তো কথা। কি আর করব বলো, সবই আমাদের কপাল। যতদিন এই বৃষ্টি আছে ততদিন আর আমাদের গরিবের শান্তি নেই। কিন্তু বাজারে এক বুড়িমা এসেছিল, তাকে আমি এমনিতেই শাক দিয়েছি, আর সে আমাকে ভালোবেসে একটা ভাঙা মাটির হাঁড়ি দিয়েছে। মাটির হাড়ি? আর তুমি সেটা বাড়ি নিয়ে এসেছো? কি আর করব, বুড়িমা এত ভালোবেসে দিল যে না করতে পারলাম না। কোথায় সেই হাঁড়িটা? এই তো, এই ব্যাগে আছে। আরে, এ আমি কি দেখছি? মাটির হাঁড়িটা এমন সোনালি হলো কি করে? আরে তাই তো, এ তো মনে হচ্ছে সোনার হাড়ি। কিন্তু তুমি যে বললে মাটির হাড়ি। এবার বুঝেছি, ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ না, সে নিশ্চয়ই কোনো জাদু জানে। তাই তো মাটির হাঁড়িটা এমন সোনার হাঁড়িতে বদলে গেছে। সবই তোমার সততার ফল। এতদিনে উপরওয়ালা হয়তো আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমারও তাই মনে হচ্ছে। তুমি আজকে এটা বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করো। সোনার হাঁড়ি বিক্রির টাকা দিয়ে কবির ও মালার সব অভাব দূর হয়ে গেল।